আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অনেক আগে থেকেই। ওলি এর আগে প্রধানমন্ত্রী থাকার সময় দুই দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার হয়েছিল। দুই বৃহৎ প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি ভারতের পরিবর্তে চীনকেই অগ্রাধিকার দিয়েছিলেন। 2016 সালে তার সরকারের সময় চীনের সঙ্গে নেপালের ট্রানজিট অ্যান্ড ট্রান্সপোর্টেশন চুক্তি স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় 2019 সালে নেপালের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। সঙ্গত কারণে ভারতের মিডিয়াকে কেপি শর্মা ওলিকে চীনপন্থী নেতা হিসেবে অভিহিত করা থাকে। তিনি ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন। বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। এবার ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতের পরিবর্তে চীনকেই বেছে নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার 4 দিনের চীন সফর 2রা ডিসেম্বর থেকে শুরু হয়েছে। 6 ডিসেম্বর পর্যন্ত তিনি চীনে অবস্থান করবেন। তার এই সফর চীনের সাথে নেপালের সম্পর্কের গভীরতাকে বাড়ানোর পাশাপাশি বাড়িয়ে দিয়েছে ভারতের হতাশাকে। বিশ্লেষকরা প্রধানমন্ত্রী ওলির এই সফরকে নেপালের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন হিসেবেই দেখছেন। কারণ নেপাল দিল্লির কাছ থেকে সরে গিয়ে দিন দিন বেইজিংয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিচ্ছে, যা দিল্লির হতাশা ও ক্ষোভকে বাড়িয়ে দিয়েছে। কারণ ভারতের সাথে দীর্ঘদিনের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে প্রতিবেশী রাষ্ট্র নেপালের। নেপালের দীর্ঘদিনের রাষ্ট্রীয় প্রথা হল দেশটির নতুন প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় প্রথম সফরে ভারতে যান। কিন্তু দীর্ঘদিনের সেই প্রথা ভাঙছেন কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর আসনে বসা কেপি শর্মা ওলি। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরের জন্য ভারতের পরিবর্তে তার চীনকে বেছে নেয়া কাঠমান্ডুর বেইজিং প্রীতি হিসেবেই দেখছেন কূটনৈতিক মহল। এ কারণেই নেপালের নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে বিচলিত ভারতের নরেন্দ্র মোদীর সরকার। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে কেপি শর্মা ওলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল নরেন্দ্র মোদীর। তখনই নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। কিন্তু তারপরও ভারতকে বাদ দিয়ে প্রথম দ্বিপাক্ষিক সফরের জন্য চীনকে বেছে নেওয়াটা মোটেই ভালোভাবে দেখছে না দিল্লি। চলতি বছরের শুরুতে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজিও দায়িত্ব গ্রহণের পর তার প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতের পরিবর্তে চীন সফরে গিয়েছিলেন। এখন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়ক কি মনে করেন সেটাই দেখার বিষয়। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের ফাঁকে ওলির সাথে সৌজন্য সাক্ষাতের সময় মোদী তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। কিন্তু তা সত্ত্বেও ভারতের দিক থেকে তার এই আমন্ত্রণ নিয়ে তেমন কোনো উৎসাহ দেখানো বা উচ্চবাচ্য করা হয়নি। বরং ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও দেশটির বিজেপিপন্থী মিডিয়ার পক্ষ থেকে ওলির ব্যাপারে নানা রকম নেতিবাচক মন্তব্য করা হয়েছে। সঙ্গত কারণে ওলি তার প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য দিল্লির পরিবর্তে বেইজিংকে বেছে নিয়েছেন বলে মনে করেন নেপালের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক দীপক অধিকারী। প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য দিল্লির পরিবর্তে বেইজিংকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী ওলি ভারতের উপর নেপালের নির্ভরতা দীর্ঘদিনের নীতি ও কৌশলকে বদলাতে চাইছেন। কারণ 2015 সালে নেপালের উপর ভারতের কঠোর অবরোধ আরোপ দেশটির অর্থনীতিকে অচল করে দিয়েছিল। আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব নেপালের জন্য ভারত নির্ভরতা কাটিয়ে উঠতে একটি নতুন সুযোগ ও সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে। তবে ভারতের দিক থেকে সরে গিয়ে চীনমুখী হওয়া নেপালের জন্য নানা রকম চ্যালেঞ্জও তৈরি করতে পারে বলে মনে করেন দীপক অধিকারী। কারণ এতে ক্ষিপ্ত হয়ে ভারত নেপালে আবারও অর্থনৈতিক অবরোধ আরোপ করতে পারে। বর্তমানে চীনের চেয়ে ভারতের সাথেই নেপালের বাণিজ্যিক সম্পর্ক বেশি। 2023 সালে নেপাল ও চীনের মধ্যে বাণিজ্য হয়েছে 8.4 বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে চীনের সাথে নেপালের বাণিজ্যের পরিমাণ ছিল $1.2 বিলিয়ন।
প্রধানমন্ত্রী ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল এর কেন্দ্রীয় কমিটির সদস্য বিষ্ণু রিজাল মনে করেন, দিল্লি ও কাঠমান্ডুর মধ্যে সৃষ্ট ক্রমবর্ধমান মতবিরোধের সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে বেইজিং। তার মতে, ভারত নেপাল মৈত্রী সম্পর্কের মধ্যে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে চীন। কৌশলগত এই শূন্যতা চীনের জন্য একটি সুযোগ হয়ে দেখা দিতে পারে, বিশেষ করে ভারতের দিক থেকে যখন সমালোচনা ক্রমেই তীব্র হয়ে উঠছে। ওলির এবারের বেইজিং সফরের এজেন্ডা খুবই উচ্চাভিলাষী। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চীন নির্মিত পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য দেয়া $216 মিলিয়ন ঋণের শর্তে কিছু ছাড় ও মওকুফ পাওয়া। এছাড়াও আছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত স্থগিত বিভিন্ন প্রকল্পের বিষয়টি নিয়ে আলোচনা চূড়ান্ত করা। অবকাঠামো উন্নয়নের জন্য চীনের উপর নেপালের নির্ভরতা ও বেইজিংয়ের ঋণের ধারাবাহিকতা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের মতো চীনা ঋণ নেপালের জন্য একটি ফাঁদে পরিণত হবে কিনা তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে দেশটির নানা মহলে। যদিও নেপালের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের অংশগ্রহণ দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। চীনা বিশেষজ্ঞরা ঋণ মওকুফ পাওয়ার ব্যাপারে নেপালের প্রত্যাশা পূরণ হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সিচুয়ান ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের নেপাল স্টাডি সেন্টারের উপপরিচালক গাও লিয়াং মনে করেন, ঋণ মওকুফের ব্যাপারে নেপালের প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। এ ধরনের কোনো অনুরোধ আন্তর্জাতিক বিনিয়োগ মার্কেটে নেপালের ইমেজ বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে না। গাও মনে করেন, ঋণ মওকুফ করার অনুরোধ নেপালের জন্য একটি খারাপ নজির তৈরি করবে। বরং তার পরামর্শ হচ্ছে নেপালের জন্য বাস্তব পদক্ষেপ হবে ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা বৃদ্ধির জন্য আলোচনার উপর গুরুত্ব দেয়া, যা শুরু হবে 2026 সাল থেকে, অথবা ঋণ পরিশোধে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য বিকল্প কোনো পন্থা বের করা। নেপালে চীনের বিনিয়োগ বৃদ্ধি সত্ত্বেও প্রতিবেশী দেশটির অর্থনৈতিক কাঠামোর সাথে গভীরভাবে জড়িয়ে থাকার চেষ্টা করছে ভারত। পাইপলাইন থেকে শুরু করে সঞ্চালন সহ নেপালে ভারতের কানেক্টিভিটি প্রকল্পগুলোর গতি ইতিমধ্যেই জোরদার করা হয়েছে। ভারতের লক্ষ্যই হচ্ছে নেপালে চীনের BRI এর আওতাধীন প্রকল্পগুলোর গতিকে স্থিমিত করে দেয়া। নেপালের প্রধানমন্ত্রীর চীন সফর এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন চীন ও ভারতের মধ্যকার সীমান্ত উত্তেজনা কিছুটা হলেও কমে এসেছে। সীমান্ত টহল নিয়ে দিল্লি ও বেইজিংয়ের মধ্যে চুক্তি হয়েছে কিছুদিন আগেই। চীন ও ভারতের মধ্যে উত্তেজনার পারদ নিচে নেমে যাওয়াটা দুই বৃহৎ প্রতিবেশীকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করার নেপালের সুযোগকে অনেকটাই কমিয়ে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বরং এ ধরনের পরিস্থিতি বাণিজ্য, জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে ত্রিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুত করতে পারে। বাস্তবতা হচ্ছে, দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই এখন ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নজর দিচ্ছে চীনের দিকে। চীনের অবকাঠামো কূটনীতি এই অঞ্চলের ভূ রাজনীতিকে নতুন করে গড়ে তুলছে। এই পরিস্থিতি নেপালকে দীর্ঘদিনের ভারত নির্ভরতা থেকে বের হয়ে স্বাধীন কূটনীতি অনুসরণের সুযোগ করে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাপকোটা মনে করেন, নেপাল একটি দেশের উপর নির্ভরশীল না থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে। এজন্য বারবার আহ্বান জানানো সত্ত্বেও কাঠমান্ডু যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক জোট অথবা চীনের নেতৃত্বাধীন গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভে যোগ দেয়নি। একই সাথে দেশটি ভারতের সামরিক কর্মসূচি অগ্নিপথ স্কিমেও জড়িত হয়নি। এজন্য নেপালকে বেশ মূল্য দিতে হচ্ছে। বৃহৎ শক্তিগুলো নেপালে বিনিয়োগ বা অর্থনৈতিক সহযোগিতা করা থেকেও দূরে সরে রয়েছে। ফলে বিলম্বিত হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক নেটওয়ার্কে নেপালের প্রবেশ করাটাও। কিন্তু তারপরও নেপাল ভারতমুখী না হয়ে চীনের দিকেই ঝুঁকছে, কারণ ভারতের আধিপত্যবাদী নীতির বেড়াজালে আর বন্দী থাকতে চায় না বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।